এখানে একটা জিনিস ডিগ্রি অফ 8 এর পরে যেটা লাগবে না? 8 এর পর 9 9টা করাচ্ছে একটু করে দেখা দিচ্ছে আর কি, নিজেরা করবেন এটা। এখানে আহামরি বড় কোনো ক্যালকুলেশন নাই। এখানে না ভাই, ওইটা জাস্ট না তো, একটা একটা নাম্বারিং দেওয়া নাই যে, ওইটার কথা না বলতেছি না যে। আছে, এটা মিসিং আছে আর কি। এটা ভাই পেজ নাম্বারটা কত? পেজ নাম্বার 30, প্রশ্ন নাম্বার 9। 9টা যদিও বা উল্লেখ নেই এখানে। আচ্ছা, এই প্রশ্নটা আপনারা করবেন। করার আগে আমি একটা জিনিস একটু বলে নিই। আমরা তিনটা অ্যাক্সিস বিবেচনা করলাম, এক্স, ওয়াই, জেড। ওকে, আমি একটা কণা, যে কোনো একটা মলিকিউল, একটা সিস্টেমের মধ্যে যে মলিকিউল গুলো আছে সেই মলিকিউল থেকে একটা মলিকিউল কনসিডার করলাম, যেটা এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর যদি আপ ডাউন করতে পারে, মানে এক্স এর এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, তাহলে এই দুইটা অ্যাক্সিস বরাবর এটা ফ্রিলি মুভ করতে পারতেছে না। কোন একটা মলিকিউল এক্স এক্স বরাবর যদি এইভাবে যদি মুভ করে তাহলে ফ্রিলি মুভ করতেছে, ওয়াই বরাবর মুভ করবে ফ্রিলি, জেড বরাবর ফ্রিলি মুভ করবে কোন মলিকিউল। ঠিক সেম ভাবে ওই সেম মলিকিউলটা যদি আবার কি এক্স এর এইভাবেও মুভ করতেছে, আবার কি কোন একটা অ্যাক্সিসের সাপেক্ষে এইভাবে কি চারপাশে ঘুরতেছে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরবে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরবে, ঠিক আছে। আবার মলিকিউলটা ভাইব্রেট করে করে কি ভাইব্রেট করে করে কি এক্স বরাবর, ওয়াই বরাবর, জেড বরাবর মুভ করতে পারবে, যে কোনো একটা কি অ্যাক্সিসে ভাইব্রেট করে মুভ করতে পারে। এই তিন ভাবে মুভ করতে পারে। একটা হলো এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর, একটা হলো এক্স এর সাপেক্ষে মোশন আকারে, মিস কি এক্স কে কেন্দ্র করে বা ওয়াই কে কেন্দ্র করে জেড কে কেন্দ্র করে চারপাশে ঘুরতে পারে মলিকিউল। আবার ভাইব্রেট করে করে যে কোনো একটা এক্স ওয়াই জেড যে কোনো পাশে যেতে পারে। এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে এখানে একটা ডেফিনেশন দিয়ে আছে, ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম, ফ্রিডম তো বুঝেন, ইচ্ছা মতো কি যাওয়া আসা করা। টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল required to describe completely the state of motion of a body are called degree of freedom. এটা হলো ডিগ্রি অফ ফ্রিডমের একটা ডেফিনেশন। এখন এটা এক একজন এক এক ভাবে দেয়। দ্য ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডমটা রিফার টু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু or quantity that can vary in analysis without violating constant. এখন এক একটা এক এক জায়গায় এক এক রকম আছে, তো এটা চিন্তা না করে কোন একটা পার্টিকেল যেই দিক দিয়ে এক্স ওয়াই জেড, এক্স এর সাথে মোশনে, ওয়াই এর সাথে মোশনে, জেড এর সাথে মোশনে যেদিকে ফ্রিলি মুভ করতে পারবে তাকে ডিগ্রি অফ ফ্রিডম বলবে। তাকে কি মানে যেদিকে যে কোনো কণা বা যে কোনো পার্টিকেল যেদিকে ফ্রিলি মুভ করতে পারবে তাকে ডিগ্রি অফ ফ্রিডম বলবে। এখানে আমার এই মূল জিনিসটা হলো এটা। এটাকে এবার যে যেভাবে পারে, নেট থেকে পারেন, বই থেকে পারেন, যার কাছে যেটা সহজ লাগে সেটা আপনারা ডেফিনেশনটা দিবেন, নিজের মতো করে চেষ্টা করবেন, মানে কনসেপ্টের সাথে মিলে এরকম একটা ডেফিনেশন শেখার চেষ্টা করবেন। বইয়ে আছে যে সেটা শেখার দরকার নাই, আপনি আপনার মতো করে যে কোনো একটা কি ডেফিনেশন নিজের মতো করে শিখে বইয়ে লিখে নিতে পারেন অথবা বইয়েরটা শিখতে পারেন। তো বইয়ে যেটা দিয়ে আছে, টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল required to describe completely the state of motion of a body are called degree of freedom. মোশনের বডির কি মোশনের কোন একটা অবস্থা সম্পূর্ণ কমপ্লিটলি ডিসক্রাইব করতে পারে এরকম নাম্বারকে মূলত ইন্ডিপেন্ডেন্ট কি, এরকম নাম্বারকে মূলত বা সংখ্যাকে মূলত বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিগ্রি অফ ফ্রিডম বলে। এখন এটাকে যে যেভাবে পারেন, মূল বিষয় হলো কোন একটা পার্টিকেল এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর যেদিকে ফ্রিলি মুভ করতে পারবে তাকে ডিগ্রি অফ ফ্রিডম বলবে। এখন আমার প্রয়োজন, ভাই ক্লাস কি মাত্র শুরু হলো? হ্যাঁ শুরু হয়েছে মাত্র। এখন আমার মূলত এখানে যেটা দরকার সেটা, আমরা যদি আমাদের প্রশ্নটা হবে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। মনোঅ্যাটমিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3, ডাইঅ্যাটমিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5, ট্রাই অ্যাটমিক গ্যাসের 6 অথবা 7। এই জিনিসটা একটু মনে রাখবেন, ডিগ্রি অফ ফ্রিডম মনোঅ্যাটমিক গ্যাস
মনোঅ্যাটমিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3, ডাইঅ্যাটমিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5, ট্রাইঅ্যাটমিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 6/7, যে কোনোটা হতে পারে। এখান থেকে এটা মনে রাখবেন। তাহলে ডেফিনেশনটা নিজের মতো করে শেখার চেষ্টা করবেন, যেখান থেকে পারেন সহজ করে শেখার চেষ্টা করবেন, যাতে যেটা আপনার মুখস্থ করতে না হয়। ওকে, তাহলে বইয়ের থেকে কি, বইয়েরটা আমার মাঝে মনে হয় খুব ইজি আছে। টোটাল নাম্বার, সংখ্যা অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের টোটাল নাম্বার রিকোয়ার্ড টু ডিসক্রাইব কমপ্লিটলি, প্রয়োজন ডিসক্রাইব করতে, কমপ্লিটলি ডিসক্রাইব করতে কাকে ডিসক্রাইব করবে, দ্য স্টেট অফ এ মোশন অফ এ বডি আর কল ডিগ্রি অফ ফ্রিডম। এটা একটু ডেফিনিশনটা মুখস্থ করবেন বা যেটা পড়েন আর কি। আচ্ছা, এটা গেল। এটার সাথে ল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি, এটার ডেফিনেশন পরীক্ষা আসতে পারে। আপনাকে প্রশ্নে বলবে প্রিন্সিপাল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি। এটার থিম বা মূল সামারি হলো প্রতিটি ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি এনার্জি বিদ্যমান থাকে। এই প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে যে হাফ কেটি এনার্জি যে বিদ্যমান থাকে তাকে ল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি বলে। প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি যদি এনার্জি বিদ্যমান থাকে, এই প্রতিটা ডিগ্রির সাথে যে হাফ কেটি এনার্জি থাকে এটাকে মূলত ল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি বলা হয়। এখন এখানে ফার্স্টে কি দিয়ে আছে, বইয়ে কি দিয়ে আছে দেখেন, ম্যাক্সওয়েল ল or law of equivalence হচ্ছে একই কথা। the average kinetic energy of a molecule in each degree of freedom, প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমের average kinetic energy translation as well as rotation is half kT. ট্রান্সলেশন, এটাকে শব্দটা কি বুঝেন, মানে অ্যাক্সিস বরাবর যদি কোনো কিছু কি যায় সেটাকে ট্রান্সলেশন বলে। আর রোটেশন মিন্স কোন অ্যাক্সিসের সাপেক্ষে যদি চারপাশে ঘুরে সেটাকে রোটেশন বলে। তাহলে দ্য এভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউল ইন ইচ ডিগ্রি অফ ফ্রিডম ট্রান্সলেশন অর অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশন ইজ হাফ কেটি। দিস অ্যাজাম্পশন ইজ কল্ড প্রিন্সিপাল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি। মনে থাকবে এটা। নরমালি প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি এনার্জি থাকবে। এই যে অ্যাজাম্পশন, প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে যে হাফ কেটি এনার্জি থাকবে, এই অ্যাজাম্পশনকে মূলত ল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি বলা হয়। হাফ কেটি এনার্জিটা একটু আবার বলবে, হাফ কেটি। হাফ কেটি আমাকে বলতেছে এভারেজ কাইনেটিক এনার্জি ইন ইচ ডিগ্রি, মানে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে এভারেজ কাইনেটিক এনার্জি হবে হাফ কেটি, প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে। এই অ্যাজাম্পশনটাকে ল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি বলে। এটার সাথে আবার কিছু জিনিস দিছে আর কি, বইয়ে দিছে একটু সাজাই গোছাই দিছে। দ্য এভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউল ইন ইচ ডিগ্রি অফ ফ্রিডম ট্রান্সলেশন অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশন ইজ হাফ কেটি। ট্রান্সলেশন এনার্জি অথবা রোটেশন এনার্জি ইন ইচ ডিগ্রি অফ ফ্রিডমের এভারেজ কাইনেটিক এনার্জি হলো হাফ কেটি। এই যে এনার্জির অ্যাজাম্পশন, এটাকে ল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি বলা হয়। তাই এটা কি মানে প্রতিটা মলিকিউল পার মলিকিউল, প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে, মনে করেন মনো অ্যাটমিক গ্যাস এক, যেটার অ্যাটম সংখ্যা 1, এই টাইপের অ্যাটমিক কি গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হলো 3। যদি ডাইঅ্যাটমিক হয়, যেটা কি অ্যাটমিক সংখ্যা যদি 2 হয়, এটা ডিগ্রি অফ ফ্রিডম হবে 5। যদি ট্রাই হয় সেটা 6 হতে পারে, সেটা অথবা 7 হতে পারে, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, সংখ্যার উপর, গ্যাসের উপর। ঠিক আছে, প্রতিটা গ্যাসের যদি মনো অ্যাটমিক গ্যাস হয় 3টা ডিগ্রি অফ ফ্রিডম থাকবে, প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি এনার্জি থাকবে। ওকে, স্যার মনোতে কত 3 পর্যন্ত থাকবো নাকি, ওটা একটু একটু বুঝিয়ে দেন স্যার। বুঝি নাই ভাইয়া। স্যার এই যে মনো আর ডাই আর ট্রাই, এটা একটু বুঝিয়ে দেন এটা স্যার। আমি এখনো এখান থেকে যে যেটা আপনার শিক্ষণীয়
সেটা একটু লিখে রাখলাম, আর কিছু না। এটা আমি প্রশ্নটা করাবো কিছুক্ষণ পরে, এই পুরো প্রশ্নটা আমি করা দিব, এটা পরীক্ষায় আসে। মনোঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, ট্রাইঅ্যাটমিক গ্যাস, জি এটা আমি স্যার, এটা করাবো। কি এক্স আর ওয়াই আর জেড অ্যাক্সিস অনুযায়ী স্যার এই তিনটা কি ধরে? ও, মনোঅ্যাটমিক গ্যাসে এক্স ওয়াই জেড অ্যাক্সিসে যাবে, ডায়াটমিক জি। গ্যাসে এক্স ওয়াই জেড যাবে, সাথে রোটেশনও হবে। ডায়াটমিকে এক্স এবং ওয়াই বরাবর রোটেশনও হবে। ট্রাইঅ্যাটমিক গ্যাসে এক্স ওয়াই জেড যাবে, আপনার চারপাশে ঘুরবে, এর সাথে ভাইব্রেটিং একটা পার্টিকেল ইউজ হবে। এগুলো আসলে প্রতিটা মোলের যে স্ট্রাকচার, মলিকিউলের যে স্ট্রাকচার, সেটার উপর বেস করে তৈরি হয় মূলত এটা। ঠিক আছে, এটা ঠিক এটার আছে সাথে স্যার। রিলেটেড না। আর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমার এখন জানা নাই। একটা ফর্মুলা আছে কোন মোলে কতটা হবে, সেটার একটা ফর্মুলা আছে, স্যার NS-1 ওটা কি এইভাবে। পিডিএফ দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, ওটার কি পিডিএফ দিয়ে দিবেন ফর্মুলাটার? ফর্মুলাটা আপনি এটা মনে রাখলে হচ্ছে। এখন আমাদের তো ম্যাথ আসে না, এটা রিলেটেড তো ম্যাথ আসে না, এই জন্য আমি ও, ফর্মুলাটা আর এখানে বলি নাই, যে ওইটা আর প্র্যাকটিসও নাই আর কি। আমাদের শুধু এই জিনিসটা, তিনটা জিনিসই মনে রাখতে হবে। যদি ম্যাথ আসতো তাহলে ফর্মুলা করে দিতাম, ফর্মুলাটা দিয়ে দিতাম, আচ্ছা ওইটা ঠিক দরকার আছে, নেই। ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যে এই ফর্মুলাটা, যে ইকুয়েশনটা আছে, বাকি ইকুয়েশনে যা ক্যালকুলেশন আছে, সেটা কেউ কি দেখছেন? একেবারে সিম্পল। কেউ কি এই 9 নাম্বার প্রশ্নটা কি কেউ নিজেরা বাসায় দেখছেন? মানে এমন কেউ আছে দেখেন না, কিনা? দেখি নাই। স্যার 8 নাম্বারটা করছি স্যার, কিন্তু 9 নাম্বারটা স্যার করি না। আচ্ছা, এটা খুবই সিম্পল বিধায় আমি করাচ্ছি না, তারপরে আমি একটু করে বলে দিই, মানে একটু করে বলে দিই আমি সূত্রে নিয়ে নেওয়া। তা আমরা জানি এভারেজ কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, এটা জানি না? মিন কাইনেটিক এনার্জি হাফ এম সি স্কোয়ার ইকুয়াল টু 3/2 কেটি, এরকম একটা ফর্মুলা আমরা দেখছি না আগে থেকে? জি স্যার। দেখি। মনে আছে এটা? জি স্যার, 7 নাম্বারে লাস্ট দিকে। যা হবে হোক, এটা আমরা আগে করছি। ওকে, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার বি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার না? জি স্যার। এটা কেমনে হলো স্যার? এটা আমরা সি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কি, ইউ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার ডাব্লিউ ওয়ান স্কোয়ার দেখছিলাম না? এটা হ্যাঁ। এটার সাথে কম্পেয়ার করে এটা লিখছি, সি ইকুয়াল টু হবে ইউর স্কোয়ার বি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার। ওকে, এটাও আমরা দেখছি আগে। এখন আমি যদি, আমাকে যদি বলা হচ্ছে সি স্কোয়ার যদি কি, এটা এখানে লিখি, এক্স ওয়াই জেড প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে যদি সিমিলার এনার্জি বিদ্যমান থাকে, মানে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে এনার্জি কত, হাফ কেটি, এটা মূলত আমাকে প্রুভ করতে হবে। এখন এই যে ল অফ ইকুইফ্যারেন্সিয়াল এনার্জি অনুযায়ী এক্স ওয়াই জেড এ সিমিলার এনার্জি থাকবে, সিমিলার এনার্জি এক্স ওয়াই জেড এ, তাহলে সিমিলার যদি এনার্জি থাকে সি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, অথবা ইউ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। প্রতিটা অ্যাক্সিসে অথবা প্রতিটা কি এক্স ওয়াই জেড, এই তিনটে অ্যাক্সিসে সিমিলার কি ভেলোসিটি থাকবে, ইউ বি ডাব্লিউ, মানে তিনটে অ্যাক্সিসের ভেলোসিটির সংখ্যা কি হবে, সেম হবে। তিনটে অ্যাক্সিসেই যদি সেম হয়, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি না, সি স্কোয়ার ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার অথবা 3 বি স্কোয়ার ইকুয়াল টু 3 ডাব্লিউ স্কোয়ার লিখতে পারি? জি স্যার। এটা লিখা যাবে, সি স্কোয়ার ইকুয়াল টু কি 3 ইউ স্কোয়ার 3 বি স্কোয়ার 3 ডাব্লিউ স্কোয়ার। এখন এই 3 সি স্কোয়ার ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার, এটা যদি আমি সি এর পরিবর্তে বসাই, হাফ এম, স্যার স্যার 3 লিখলাম কেন? কারণ এই এক্স ওয়াই জেড অথবা ইউ বি যদি জেড ডাব্লিউ সমান হয়, তাহলে কি ইউ স্কোয়ার প্লাস ইউর জায়গায় যদি বি লিখি স্যার ওটা বা বি এর ওটা জায়গায় যদি ইউ বুঝতে লিখি, পারছি না। স্যার ওটা বুঝতে পারছি, আমরা 3 নেব কেন? মানে তিনটে ক্যালকুলেশন অ্যাক্সিস, তিনটাকে তিনটে অ্যাক্সিস তিনটা হবে। ভেলোসিটি দেখি তো সমান, তিনটাকে 3 ইউ স্কোয়ার লিখতে পারি না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এই সি স্কোয়ারের পরিবর্তে কি লিখবো, 3 ইউ স্কোয়ার অথবা হাফ এম 3 বি স্কোয়ার ইকুয়াল টু হাফ
লিখতে পারে এটা? এটা কি লেখা যায়? জি স্যার। স্যার ওটা ডাব্লিউ না জেড হবে? 3W ইউ বি ডাব্লিউ হবে, ইউ বি ডাব্লিউ। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড দিলে এক্স ওয়াই জেড দিলাম, ইউ বি ডাব্লিউ। আমরা এক্স এর ভেলোসিটিকে ইউ বলি, ওয়াই এর ভেলোসিটিকে বি ধরছি, জেড এর ভেলোসিটিকে ডাব্লিউ ধরছি। আচ্ছা এখানে ডাব্লিউ হবে, সরি ভাই। ওকে, আচ্ছা তাহলে এটা যদি লেখা যায়, এই থ্রিটা যদি আমি কি এখন এটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এটা লিখতে পারি না? তিনটাই সমান না? এটা তিনটা সমান ইকুয়াল টু এটা লিখতে পারি? জি স্যার। এটা যদি লিখতে পারে তাহলে আমি একটা সমান লিখি, একটা 3 ইউ স্কয়ার ইকুয়াল টু 3/2 কেটি। সুতরাং হাফ ইউ, সরি এখানে একটা এম আছে, হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল টু 3টা যদি এই পাশে চলে যায় তাহলে কি? স্যার উপরেও তো এম হইতো, হাফ হাফ এম 3W স্কয়ার। প্রত্যেকটাতে এম আছে। জি স্যার, এটা তো পরে নাই স্যার। ওকে, তাহলে হাফ, এই 3টা যদি এই পাশে যায় তাহলে হাফ এম এম স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি না? 3টা যদি ওই পাশে চলে যায়, এই 3 আর এই 3 কাটা গেলে আর কি থাকে? আর কি থাকে? হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি। এই জিনিসটা মানে এটা ইকুয়াল টু কি? আমি তো একটা লিখছি, বাকি দুইটা লিখতে পারবো না? হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি, হাফ এম ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি না? হাফ কেটি। এই জিনিসটাই আমাকে দেখাইতে হবে মূলত, আর কিছু নেই এখানে। এবার পুরো ফর্মানটা নিজেরা দেখেন, একটু চোখ বুলাই, পুরো ফর্মানটা নিজেরা একটু চোখ বুলাই দেখেন এই জিনিসটাই আছে কিনা। ভাইয়া নিচ থেকে 3 নম্বর লাইনটা আবার একটু। এই লাইনটা জি স্যার, এরকমই আছে স্যার। স্যার ওর ওর উপরের লাইনটা, ওর উপরের লাইনটা। এইটা জি জি জি। ভাই উপরে কি লেখাগুলো লিখতে হবে, ওই যে ম্যাক্সওয়েলের ল? এর উপরে একটা এম মিসিং আছে স্যার, এই যে 3W স্কয়ার, যে ওইখানে একটা এম মিসিং আছে, এটার জন্য মনে হয় বুঝতে অসুবিধা আচ্ছা, এম হচ্ছে। তো আছেই। হ্যাঁ কি তোরা কি লাগা কইছ নাকি কি? ভাই, একটা সেকেন্ড। এই জিনিসটা মূলত আমি এইটা ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কি 3/2 কেটি, মানে এই প্রথম তিনটা ইকুয়াল টু কি 3/2 কেটি লিখতে পারি। তাহলে আমি প্রথমটা ইকুয়াল টু কি লিখলাম? 3/2 কেটি। হাফ এম ইউ, হাফ এম 3 ইউ স্কয়ার ইকুয়াল টু কত? হাফ কেটি লিখছি, সরি এখানে 3 হবে ভাইয়া। হাফ এম 3 ইউ স্কয়ার ইকুয়াল টু কি 3/2 কেটি। উভয় পক্ষ থেকে 3 কাটা গেলে হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি। বুঝছেন? বুঝছি স্যার, উপরের ডেফিনেশনটা সহ লিখতে হবে না? আচ্ছা, এখানে ডেফিনেশনের বিষয়টা অনেকে বলতেছে, হ্যাঁ এই প্রশ্নে দুইটার ডেফিনেশন, বিশেষ করে ডিগ্রি অফ ফ্রিডমের ডেফিনেশনটা যদি না বলে তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু বললে অবশ্যই দিতে হবে। প্রশ্নটা আসবে এরকম, ডিফাইন ডিগ্রি অফ ফ্রিডম, অথবা কি ডেফিনেশন অফ ডিগ্রি অফ ফ্রিডম এন্ড স্টেট দ্য প্রিন্সিপাল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি, এক্সপ্লেন দ্য ডিগ্রি অফ ফ্রিডম ইন কানেকশন। এই জিনিসটা দিবে, তাহলে আপনাকে দুইটার ডেফিনেশনই শিখতে হবে। এই ক্ষেত্রে 2 লাইনের মানে একেবারে সিম্পল ভাষায় চেষ্টা করবেন শেখার জন্য, নিজের মতো করে। বইয়ে যে আছে সেটা শিখতে হবে সেটা কোনো কথা না, নিজের মতো করে শেখার চেষ্টা করবেন। ওকে, আমি এবার 9 নাম্বার না, আমি করাবো মূলত এখন সিরিয়াল। আচ্ছা, এখানে সিরিয়াল একটা মিসিং হয়ে গেছে না? ভাইয়া এতক্ষণ যেটা করেছেন সেটা 8 নম্বরের অপশনাল যেটা আছে। এটা 9 নাম্বারই হবে। আচ্ছা দেখ, আমি এখন শুরু করবো মূলত 10 নম্বর, 10 নাম্বারটা, মানে বইয়ে 10 নাম্বার। আর সিরিয়ালে 9 নাম্বারটা করাবো না, 9 নাম্বারটা নিজেরা কি করলে করবেন, না করলে আমি পরে এই ক্লাস এইটার পরে করা দিব। মূল প্রশ্নটা আমি একটু করি, 10 নাম্বারটা করাচ্ছি এখন। পেজ নাম্বার 31, এটা গুরুত্বপূর্ণ। আর যেটা 9 নাম্বারে আছে সেটা খুবই সিম্পল প্রশ্ন,
এটা আমি একটু পরে দেখা দিচ্ছি, আগে 9 নাম্বারটা করে নি। আমরা 10 নম্বর। হিট ট্রান্সফার একটা ফর্মুলা জানি না, MCDT জানা আছে এটা কারো? জি স্যার এটা করছিলাম। এটা হলো মূলত যারা কোচিং করছেন, ডুয়েট কোচিং, তারা হয়তো ভালো করে জানা আছে। আর জি নরমালি ভাই। হিট ট্রান্সফারের একটা ফর্মুলা এটা, MCDT। ওকে, হিট ট্রান্সফারের ফর্মুলা আমরা একটা কথা বলছিলাম, যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আমি ফার্স্ট অফ পরে আসতেছি, এটা আউট একটা আলোচনা করতেছি আর কি। ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ, এটা জানি না, এটা কিসের ল? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স না? জি স্যার। জি জি ভাই। যদি কোনো প্রসেসে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কি শূন্য বলছিলাম মনে আছে? ভলিউম যদি কনস্ট্যান্ট হয় কি শূন্য? ওয়ার্ক ডান শূন্য না? ওয়ার্কার শূন্য। কিভাবে? DW ফর্মুলা হলো শূন্য। VDB। তাহলে ভলিউম যদি, ভলিউমের পরিবর্তন যদি শূন্য হয়, তাহলে কোনো সরণ ঘটবে না। কোনো সরণ যদি না ঘটে, তাহলে কি? DQ ইকুয়াল টু DU। তাহলে আমরা বলতে পারি না ডিকিউ ইকুয়াল টু ডিইউ? জি ভাই। যখন কনস্ট্যান্ট হবে তখন কি হিট ট্রান্সফার ইকুয়াল টু কি ইন্টারনাল এনার্জি, সমান না? জি ভাই। সমান। বয়স হবে না। ওকে, তাহলে হিট ট্রান্সফার ডিকিউ ইকুয়াল টু ডিইউ ইকুয়াল টু এমসি। সিটা হলো কি স্পেসিফিক হিট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভলিউম ডিটি। তাহলে আমরা এতদিন যে ফর্মুলাটা করছিলাম ইন্টারনাল এনার্জির ফর্মুলা কি এমসিবি ডিটি করছিলাম না? বা এরকম একটা ফর্মুলা করছিলাম না? মনে আছে এটা? আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আপনার ওয়ার্ক ডান, যে ফর্মুলা যখন করছি, এই টাইপের একটা ফর্মুলা আমরা করছি, ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু এমসিবি ডিটি। ওকে, তাহলে এটা মূলত ইন্টারনাল এনার্জির ফর্মুলা, মনে থাকবে তো এটা? অথবা এটাকে আমরা হিট ট্রান্সফারও বলতে পারি। এই জিনিসটা কি বুঝছেন? আমরা জানি মূলত এই ফর্মুলাটা, এখান থেকে আমি এটা কনভার্ট করে নিলাম। যখন ভলিউম কনস্ট্যান্ট হবে, ওয়ার্ক ডান শূন্য, ওয়ার্ক ডান শূন্য মিন্স হিট ট্রান্সফার ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি আমরা জানি। আরেকটা ফর্মুলা জানি, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, সিপি বাই সিবি ইকুয়াল টু কত? গামা। এটাও জানি, জানি না? এগুলো জানি। আচ্ছা, এবার আমি মূল প্রশ্নে আসি। মূল প্রশ্নে আমাকে প্রশ্নটা বলছে কি দেখেন, প্রুভ দ্যাট ফর monoatomic gas, the value of gamma, the ratio of specific heat is 5/3. monoatomic গ্যাসে গামার যে অনুপাত মিন্স সিপি বাই সিবি, এইটার অনুপাত হবে কত? 5/3। সেটা আমাকে 5/3 করতে হবে, এটা আমাকে প্রুভ করতে হবে। কোন গ্যাসে? মনোঅ্যাটমিক গ্যাসে। গ্যাস। ঠিক সেম ভাবে আমাকে বল সেম জিনিসটা ডাইঅ্যাটমিক গ্যাসে প্রুভ করতে হবে কত? 7/5। এটা কি ডাইঅ্যাটমিক। সেম আবার প্রশ্ন, সিপি বাই সিবি ইকুয়াল টু হলো 4/3 ইকুয়াল টু হবে ট্রাইঅ্যাটমিক গ্যাস। তাহলে আমাকে ডাইঅ্যাটমিক, ট্রাইঅ্যাটমিক এবং কি মনোঅ্যাটমিক, এই তিনটা গ্যাসের জন্য যে গামার মান, গামা মিন্স সিপি বাই সিবি এর মান, সেটা ইকুয়াল টু 5/3, 7/5, 4/3 আমাকে প্রুভ করে দেখাইতে হবে। এবং এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষায় আসে। ওকে, এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষায় আসে। এখন এটা আসলে পুরো প্রশ্নটা অনেক বড়, আমি পুরো প্রশ্ন করাবো না, আপনাদেরও করতে হবে না। আপনি শুধুমাত্র একটা মনে রাখবেন, বাকিগুলা সেম। মনোঅ্যাটমিক করলে বাকিগুলা সেম, কোনো পরিবর্তন নাই। একটা করলে বাকিগুলা পারবেন। ভাই তিনটে কি একসাথে পরীক্ষা দিবে? হ্যাঁ, তিনটাই দিবে। হুম। ওকে, টেনশন করা দরকার, খুবই সিম্পল এটা।
তাহলে মনে রাখবেন কি এইগুলা প্রুফ করতে বলে আমরা একটা কথা বলছিলাম না কিছুক্ষণ আগে, মনোঅ্যাটমিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। ডায়াটমিক গ্যাসে 5 5, ট্রাইঅ্যাটমিক গ্যাসে 6 অথবা 7। স্যার। যদিও বা আমরা এখানে যে ফর্মুলাটা করব সেখানে 6 ইউজ করব, আপনারা 6 ইউজ করবেন। যদি 4/3 প্রুফ করে, 4/3 যদি প্রুফ করতে দেয় তাহলে 6 ধরবেন আপনারা। ওকে, 7টা ইউজ কেস নাই বললেই চলে, এই জন্য 7টা দেয় না পরীক্ষায়, সবসময় এই 3টাই আসে। তাহলে এই কথাটা মনে থাকবে না? আশা করি মনে থাকবে। ভাই আবার একটু বলবেন, মনো গ্যাসে 4। ট্রাইঅ্যাটমিক গ্যাসে আপনারা মনে রাখবেন শুধুমাত্র 7, 6, 7 নাই মনে করেন। যদিও বা 7 হয় কিন্তু 7 নাই। আমাদের যে ম্যাথ গুলা বা ফর্মুলা গুলা পরীক্ষায় আসে, ম্যাথ দিবে, সেগুলাতে এগুলা কি কোনো ইউজ কেস নাই, শুধু 6 মনে রাখলে হবে। ডায়া গ্যাসে ভাই মনোঅ্যাটমিক গ্যাসে 3, ডায়াটমিক গ্যাসে 5, ট্রাইঅ্যাটমিক গ্যাসে 6। 6। আচ্ছা আচ্ছা, এবার আসি, আমি প্রশ্নটাতে আসি। প্রথমত আমরা কিছুক্ষণ আগে ল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জি বলছিলাম কি, ল অফ ইকুইফ্যাক্টেশন এনার্জির মূলনীতি কি? প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে এনার্জি কত? হাফ কেটে। মনে আছে? প্রতিটা কি হাফ কেটে স্যার। হাফ কেটি। তাহলে এনার্জি অ্যাসোসিয়েট উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডমে কত এনার্জি কত? হাফ কেটি। এটা মনে আছে? স্যার ওটা কি লিখলেন? এনার্জি অফ? আমি আর লিখতেছি না, বই আছে তো এই জন্য আর লিখতে চাইতেছি না আর কি। আচ্ছা এনার্জি স্যার। অ্যাসোসিয়েটেড উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডম। এনার্জি অ্যাসোসিয়েট উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডমে, প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে এনার্জি কত? হাফ স্টার্ট কেটি। এইখান থেকে স্টার্ট করব না? হ্যাঁ, এখান থেকে, বাকিগুলো কোনো দরকার নাই। এনার্জি অ্যাসোসিয়েট, তাহলে প্রতিটা মলিকিউলের ডিগ্রি অফ ফ্রিডম কত? হাফ হাফ কেটি। কেজি ভাই। যদি মনোঅ্যাটমিক হয়, একটা মলিকিউল কয়ভাবে যাইতে পারে? এক্স ওয়াই জেড 3টা অ্যাক্সিসে যাইতে পারবে না? 3টা ডিগ্রি অফ ফ্রিডম না? জি ভাই। ওকে, তাহলে এনার্জি অ্যাসোসিয়েট উইথ 3 ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু কত? 3/2 কেটি না? 3/2 কেটি। তাহলে প্রতিটা মলিকিউলের এনার্জির পরিমাণ কত? 3/2 কেটি। জি স্যার। এনার্জি অ্যাসোসিয়েট উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডম হাফ কেটি, এনার্জি অ্যাসোসিয়েট উইথ কি 3 ডিগ্রি অফ ফ্রিডম কত? 3/2 কেটি। তাহলে প্রতিটা মলিকিউলের জন্য, তাহলে এনার্জি অ্যাসোসিয়েট উইথ n ডিগ্রি অফ ফ্রিডম, n হলো নাম্বার অফ মলিকিউল, মানে প্রতিটা মলিকিউলে যদি n সংখ্যক মলিকিউল থাকে তাহলে এনার্জি অ্যাসোসিয়েট উইথ n, তাহলে 3/2 কত হবে? 3/2 কেটি। প্রতিটার জন্য যদি কি একটা মলিকিউলের জন্য এনার্জির পরিমাণ যদি 3/2 কেটি হয়, তাহলে n সংখ্যক মলিকিউলের জন্য এনার্জি কি হবে? n গুণ হবে না? জি স্যার। তবে স্যার এখানে ট্রাই নিল না কেন? ভাই আসতেছি, আমি তো একটা শুধু মনোঅ্যাটমিক করতেছি এখন, ডায়াটমিক ট্রাইঅ্যাটমিক আমি করতেছি না, এটা মনোঅ্যাটমিকের জন্য। আচ্ছা স্যার। মনোঅ্যাটমিক। ওকে, তাহলে মনোঅ্যাটমিক হলো কত? এনার্জি অ্যাসোসিয়েট উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডম হাফ কেটি, এনার্জি অ্যাসোসিয়েট 3 ডিগ্রি অফ ফ্রিডম 3/2 কেটি, এনার্জি অ্যাসোসিয়েট উইথ n ডিগ্রি অফ ফ্রিডম 3/2 কেটি ইনটু n। ওকে, তাহলে এটা কিসের মান? কোন একটা পাত্রে যে গ্যাসগুলো আছে মনোঅ্যাটমিক গ্যাসের টোটাল এনার্জির পরিমাণ না? জি ভাই। তাহলে এনার্জিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? U ইকুয়াল টু ইউ। 3/2 কেটি ইনটু n। ওকে, দ্বিতীয় এনার্জি হবে না বুঝতেছে? এনার্জিকে এখানে ইন্টারনাল এনার্জি আছে তো এই জন্য আমি ইউ দ্বারা প্রকাশ করছি ভাইয়া। ওকে, আর ভাই নরমালি তো আমরা ই দ্বারা এনার্জি প্রকাশ করি নাকি? এনার্জিকে ই দ্বারা প্রকাশ করি, এখানে যে এনার্জি স্যার শুধুমাত্র ইন্টারনাল এনার্জি। স্যার আরেকবার বলুন, বুঝি নাই লাইনটা। ইউ ইকুয়াল আমাদের এখানে যে এনার্জিটা আছে সেটা হলো ইন্টারনাল এনার্জি, কোনো কাইনেটিক মানে পটেনশিয়াল এনার্জি বা অন্য কোনো এনার্জি নেই, সিস্টেমের মধ্যে শুধু ইন্টারনাল এনার্জি থাকে, এই জন্য ইউ দ্বারা প্রকাশ করছি ভাইয়া। আর এটা হলো টিটা কিসের? হ্যাঁ, টিটা কিসের? টিটা কিসের? টি তো এটা তো ফর্মুলা, টি টেম্পারেচার, এটা
এটা তো হাফ কেটি, এটা হলো কে তো কি বোলসম্যান কনস্ট্যান্ট, টি হলো টেম্পারেচার। আবার কে ইকুয়াল টু একটা ফর্মুলা আছে না, আর বাই এন, মনে আছে এটা? বোলসম্যান কনস্ট্যান্ট 3 নাম্বার ফর্মুলা মানে আমরা দেখছি কে ইকুয়াল টু কত, আর বাই এন। ওকে, তাহলে আমি যদি কে এর পরিবর্তে 3/2 কে টি, কে এর পরিবর্তে যদি স্যার আপনি করায় তারপর প্রশ্ন জিজ্ঞাসা করেন সবাইকে। ওকে এন, তাহলে এখন এই এন এন যদি কাটা যায় তাহলে আর কত থাকে 3/2 আর টি, এইটা লিখতে পারি কিনা ইন্টারনাল ইকুয়াল টু। শেষ। এটা পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলেন, এতটুকু পর্যন্ত, বাকিটা পরে আসুক। ভাই কে এর মানটা একটু আবার বুঝিয়ে দিবেন, আর বাই এন। আর বাই হলো ভাই এটা হলো কেটা হলো বোলসম্যান কনস্ট্যান্ট, আরটা হলো গ্যাস কনস্ট্যান্ট, এনটা হলো মলিকিউল সংখ্যা, তিনটার মধ্যে রিলেশন এটা। ভাই এটা একটু সামারিটা করে দেন, একটু অল্প একটু সামারি। এখনো শুরুই করি না। আচ্ছা, মনোঅ্যাটমিক গ্যাসে আমরা জানি ডিগ্রি অফ ফ্রিডম হলো 3। আমাদের প্রথম কথা হলো এটা করার জন্য আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এক নাম্বার, এনার্জি অ্যাসোসিয়েট উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডম হাফ কেটি। আমরা জানি কিভাবে জানি, ল অফ ইকুইপার্টিশন এনার্জি থেকে আমরা জানি প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি এনার্জি থাকে। ওইটাই আমি লিখছি প্রথমে, এনার্জি অ্যাসোসিয়েট কি উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি এনার্জি থাকে। তাহলে প্রতিটা মলিকিউলে 3টা ডিগ্রি অফ ফ্রিডম থাকবে। তাহলে এনার্জি অ্যাসোসিয়েট উইথ 3 ডিগ্রি অফ ফ্রিডম কত, 3/2 কেটি। 3টা যখন ওই পাশে নিয়ে মানে একটা ডিগ্রির জন্য যদি হাফ কেটি থাকে, তাহলে 3টা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য কত থাকবে, 3 ইন্টু হাফ কেটি, তাহলে 3/2 কেটি। ওকে, তাহলে একটা পাত্রে মনোঅ্যাটমিক গ্যাস যদি হয়, ওখানে যদি মলিকিউল সংখ্যা যদি n হয়, আমি একটা মলিকিউলের জন্য এনার্জি বের করছি কত, 3/2 কেটি। তাহলে n সংখ্যা ভাই একটা কথা ভাই, ওই এখানে এনটা কি জন্য আনলাম? কোনটা? 3 বাদ দিয়ে এন আসলো, 3 বাদ দিয়ে এন আসলো যে 3 নম্বর লাইনে। আচ্ছা, এটা হলো একটা মলিকিউলের জন্য ডিগ্রি অফ ফ্রিডমের কি, একটা মলিকিউলের জন্য এনার্জির পরিমাণ, এটা 3/2 হুম কেটি। ওকে, তাহলে কোন হুম একটা সিস্টেমে যদি n সংখ্যক মলিকিউল থাকে, হুম তাহলে কি করবেন, n সংখ্যা দ্বারা গুণ করে দিবেন না? হ্যাঁ, গুণ করে দেবো। এই আমি গুণ করে দিছি n সংখ্যক মলিকিউলের এনার্জির পরিমাণ। আচ্ছা আমি যদি এন না যেহেতু আমি দুই সাইডে এন দিয়ে বাদ দিছি, তাহলে এন না দিলে তো হইতো। n দিয়ে ভাগ করে দিছি, সেটা তো পরের বিষয়, এটা তো পরের লাইনে। আমি তো এখন ভাই এনটা ধরছে কারণ ভাই বক্সের ভিতরে কয়টা অণু আছে আপনি জানবেন কিভাবে? আমি n এন সংখ্যক মানে মান দিছি, স্বাভাবিক। আমি না এটা তো পরে আমি এটা তো কেটে দিতেছি পরে আবার। কেটে দিছি, সেটা তো কাটার আমি কে তুলতে গিয়ে কেটে দিছি, সেটা তো আমি ইচ্ছা করে কাটি নাই, আমি কেটা রিমুভ করতে গিয়ে কাটছি। কোনো কিছু কেটে যাবে বিদায় আপনি কি এটা চেষ্টা করবেন না, সেটা তো হয় না। নিয়মে যেটা আছে সেটা আমি করলাম। ওকে, এখন কে ইকুয়াল টু আমরা কি জানি, কে এর মান জানি, কে ইকুয়াল টু হলো আর বাই এন। কে এর মান, তা আমি কে এর মান যখন বসাবো 3/2 আর বাই এন ইন্টু টি ইন্টু এন। এই এন তো আমার আগের, এখানে কে এর পরিবর্তে আমি আর বাই এন দিলাম। এখন আপনি কি এন বাই এন রেখে দিবেন নাকি এন এন না কেটে না, দিবেন? অবশ্যই কেটে এন এন দিবেন। কাটা দেবো। ওকে, ভাই ম্যাটেরিয়ালটা যদি মনোঅ্যাটমিক হলো, এখন কথা হচ্ছে এই মনোঅ্যাটমিক কি মলিকুল সংখ্যা কি অসংখ্য হতে পারে? আনলিমিটেড। এটা হলো অ্যাটম সংখ্যা, অ্যাটমিক সংখ্যা তো 1 ডায়াটমিক ট্রাইঅ্যাটমিক, এগুলো তো সংখ্যা, গ্যাসের নাম এটা। মৌলের সংখ্যা অ্যাটমিক, তো এটা তো ওই একটা মলিকিউল থাকবে সেটা তো না, সেটা কি বোঝাচ্ছে, সেটা তো না। আপনি পারমাণবিক সংখ্যা পড়ছেন? যে জি পড়ছে না ভাই। সেটাই বলতেছি যেমন ভাই আমি যদি ধরি যে একটা মানে একটা পরমাণু কথা বলছে, অ্যাটম মনোঅ্যাটমিক মানে একটা পরমাণু কথা বলতেছে, তো ওই পরমাণুতে অসংখ্য মলিকুল আছে, তো সে এটাই বলতে চাচ্ছে আর কি। এটা থিমটা তো এরকমই নাকি ভাই? না না, ওই আপনারা যখন কি ভাই মলিকুল তো অনেকগুলো আছে, অ্যাটমিক আলা মলিকুল অনেকগুলো আছে।
সিঙ্গেল অ্যাটমিক হলো মৌলিক মানে গ্যাস অনেকগুলো আছে। আমি এখানে মনো অ্যাটমিক মিন্স কি এক অ্যাটমের গ্যাস নিছি এখানে আপনি ওই একটা মলিকিউলের কি ওয়ান পরমাণু হিসাব করি নাই। আমার কথাটা বোঝেন মনে হয় ভাই। মনো অ্যাটমিকটা একটা গ্যাসের নাম। ওকে, যে কোনো একটা গ্যাস যেটা কি মনো অ্যাটমিক। হ্যাঁ আমি সেটাই বলতেছি ভাই, আমার কোশ্চেনটাকে মানে বোঝেন। আমি বলতে চাচ্ছি হ্যাঁ যে মনো অ্যাটমিক ঠিক আছে, কিন্তু ওখানকার একটা পরমাণু তো অসংখ্য মলিকুল দ্বারা গঠিত। ওই মলিকুলকে আমি এখানে এন দ্বারা মেজার করছি, তাই তো ভাই? হ্যালো, এই মাইনুল ভাই, আপনার কনসেপ্ট ঠিক আছে, ওইটাই হবে। স্যার কই? ভাই নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে না, তাদের একটা করে পরমাণু, ওগুলো হচ্ছে মনোঅ্যাটমিক। এবং একটা পরমাণু মানে একটা অণু, আর অনেকগুলো অণু মানে এন সংখ্যক অণু। হ্যালো হ্যালো। স্যারের মনে হয় নেট গেছে গা। নেট যায় না, নেট গেলে তো ভাই এই যে বোর্ডও যাইতো গা। ভাই মানে কল টল আসছে, এই জন্য হয়তো বা সাইড দিচ্ছে। আচ্ছা, যারা আগস্ট 24টা ভর্তি হয়েছেন, তারা কি 4টে সাবজেক্টের বেশি কেউ করতেছেন না 4টাই করতেছেন? জি ভাই, আগস্ট 24 টার্মে যারা ভর্তি হয়েছি, তারা 4টে সাবজেক্টে পরীক্ষা দিব, এই 4টার বাইরে কি আরো সাবজেক্ট নিয়ে গিয়ে লেখাপড়া শুরু করছেন? এরকম কেউ আছেন? চারটাই পড়তেছে, এর মধ্যে আবার যেটা ফ্লুইড আছে ওইটা বাদ দিয়ে ইংলিশ নিয়েছে, একদম ইজি থেকে ইজি করে নিয়েছে। ভাই ইংলিশ নিলেন কিভাবে? ভাইয়ের সাথে কথা বলে বই নিছিলেন? হ্যাঁ হ্যাঁ, অন্যের সাথে কথা বললেই হয়ে যাবে, আপনার ইংলিশটা দিয়ে দিব। ইংলিশটা কি বেশি ইজি? অবশ্যই ভাই, একদম ইজি। আপনি প্রশ্ন প্যাটার্ন দেখেন তাহলে বুঝবেন। তাইলে ওটা ভাই পড়ার জন্য রেখে দিই, এখন দেখি ফ্লুইডটা কতদূর করতে পারি। হ্যাঁ, আমরা 24 টার্মে যারা ভর্তি হয়েছি না আগস্টে, ওটার মধ্যে আমাদের ভাই একদম সহজ বলতে আর কি রিয়ারেঞ্জ এইগুলো আছে, প্যাসেজ আছে, অ্যাক্টিভ ভয়েস আছে, আর কি প্যাসিভ ভয়েস আছে, ওইগুলো আছে ভাই। তারপর ইন্টারোগেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ এইগুলো আছে। আচ্ছা, এটা আমরা মানে গ্রামার সাবজেক্টটা। আমায় হঠাৎ করে একেবারে মানে কথা বলতেছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না, কারো কথা শুনতেছিলাম না, আমার কথা মনে হয় শুনতেছিলেন না। এখন ক্লিয়ার আছে? জি জি ভাই, জি এখন ক্লিয়ার আছে ভাই। আচ্ছা, এক একজন এক এক কথা বলতেছেন মনো অ্যাটমিক নিয়ে। আপনি কি বলছিলেন ভাইয়া? মনো অ্যাটমিক কি ফার্স্টটা করছিলেন? আমি আসলে কি আর ছুটে গেছে। মনোটমিক স্যার একটা গ্যাসের নাম, এটা একটা গ্যাস। আমি কোশ্চেন সেটা হচ্ছে যে মনোঅ্যাটমিক বুঝতে পারছি, যেখানে হচ্ছে একটা অণুতে তো হচ্ছে যেমন হিলিয়াম একটা মনোঅ্যাটমিক গ্যাস। তো এই গ্যাসের যে একটা পরমাণু তো অসংখ্য মলিকুল মাধ্যমে গঠিত, ওই মলিকুল নাম্বারকে আমি এন দ্বারা এখানে আইডেন্টিফাই করছি, এটা বলতে চাচ্ছিলাম আর কি। এখানে একটা গ্যাস বলতে মনে করেন আমি একটা পাত্র নিলাম, একটা কি হাফ লিটারের একটা পাত্র নিলাম, ওখানে যে গ্যাসটা রাখতেছি হিলিয়াম গ্যাস রাখি বা যেটাই গ্যাস রাখি, ওটা কিন্তু মনোঅ্যাটমিক। ওখানে কয়টা মানে মলিকিউল আছে সেটা আমি জানি না। আমি সেটাই বলতেছি ভাই, যে আমি সেটাই বলতেছি যে ওই মলিকুল ওই অ্যাটমটা অর্থাৎ হচ্ছে মনোঅ্যাটমিক গ্যাসটা অসংখ্য মলিকুল দ্বারা গঠিত, কিন্তু ওটার পরমাণুটা হচ্ছে এই মনো, এটা বলতে চাচ্ছিলাম। রাইট রাইট রাইট, একেবারে ওকে। আচ্ছা, তাহলে আমাদের
যে মনোঅ্যাটমিক গ্যাসটা আছে তার টোটাল এনার্জির পরিমাণ কত 3/2 আর টি। এটা তাহলে আশা করি সবার ক্লিয়ার। এটার মান কি ইউ। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন কেন করব? আমাদের ইন্টারনাল এনার্জিটা বের করার জন্য ডিইউ। ওকে, তাহলে ডিইউ বের করার জন্য আমি কি করব? এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিইউ বাই অথবা ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু 3/2 আর না, টি এর সাপেক্ষে যদি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি জি স্যার। 3/2 জি স্যার। এটা লিখতে পারি। আবার কিছুক্ষণ আগে আমি একটা প্রুফ করে দেখাইছিলাম ডেল ইউ ইকুয়াল টু ডেল কিউ, একই না? জি স্যার। তাহলে আমরা এইটা ইকুয়াল টু আবার চাইলে এটাও লিখতে পারি ডেল কিউ ইকুয়াল টু কি ডেল টি। ওকে, এইটা যদি আমরা পারি, আমরা এবার জানি সি এটা কি সিবি। এখন এখানে আমরা একটা প্রমাণ করছিলাম ডেল ইউ ইকুয়াল টু এম সিবি ডিটি। তাহলে আমি যদি এম সিবি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল টি দিতে পারি না? দিতে পারি। এমটা যদি একক ভরের জন্য এম তো পেন বাদ, এটা একক ভর, তাহলে সিবি ইকুয়াল টু কত ডেল ইউ বাই ডেল টি না? এটা কি আমরা কি সিবি দিতে পারি? কোনো সমস্যা আছে? নো স্যার। আর একবার রিপিট করেন স্যার। আমি বলছি ডেল ইউ ইকুয়াল টু এম সিবি ডিটি। এম তো একক ভর, সেটা বাদ, ঠিক আছে? এখান থেকে যদি আমি ডেল ইউ বাই ডেল টি সিবি এর মান যদি বের করি, সিবি ইকুয়াল টু কত ডেল ইউ বাই ডেল টি হয় না? এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করছি ডেল ইউ বাই ডেল টি পাইছি, তাহলে ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু হলো সিবি। এটা আমি এই ফর্মুলা থেকে দেখাইছি। ওকে, ওকে। একটু ডিস্টার্ব করি, আমার নেটের সমস্যা ছিল তো। আচ্ছা এই যে আমি বলছি ভাই, শুধুমাত্র ডেল ইউ ইকুয়াল টু এম সিবি অথবা সিবি ইকুয়াল টু সিবি ইনটু ডিটি জানি। তাহলে সিবি ইকুয়াল ভাই টু আমি কত? ওইটা বলতেছি না। ভাই আমি বলতেছি কি ইউ ইকুয়াল 3/2 আর টি, এই লাইন থেকে একটু যদি বলতেন আর কি, উপর থেকে সমস্যা নাই। এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি ভাইয়া। ও ওকে, তাহলে এটাকে সিবি বলতে পারি। ওকে, এখন আমাদের কি আমাদের বের করতে হবে কত সিপি বাই সিবি। সিবি এর মান আমি জানি, আমরা একটা ফর্মুলা জানি না, সিবি বাই সিবি ইকুয়াল টু আর। সিপি ইকুয়াল টু সিবি এর মান কত মাইনাস সিবি ইকুয়াল টু কত 3/2 আর ইকুয়াল টু আর। সুতরাং সিপি ইকুয়াল টু কত হয় তাহলে আর প্লাস 3/2 আর, যোগ বিয়োগ করলে কত আসে? এটা 5/2 আর না? 5/2 আর। সুতরাং সিপি এর মান কত 5/2 আর, আর সিবি এর মান কত 3/2 আর। 2 2 কাটা, তাহলে আর কি থাকে 2 2 কাটা দিলে আর কি থাকে 5/3 আর, সরি আরো কাটা, আর কি থাকে 5/3। তাহলে গামা আর আরো তো কাটা। গামা ইকুয়াল টু 5/3 না? মনোঅ্যাটমিক গ্যাসে সমান হয়ে গেল না? তাহলে আমাদের মূলত আমরা বের করছি কেন গামা ইকুয়াল টু সিপি বাই সিবি। এই সিবি এর মান বের করছি, সিবি এর স্যার মান শুধু সিবিটা একটু বুঝিয়ে দিন। কোনটা সিবি? জি জি স্যার, ওইখানে ওই যে যেই সূত্রটা থেকে আনছেন ওটা বুঝি নাই, আরেকবার আচ্ছা যদি ঠিক বুঝিয়ে আছে, দিন। বাকি আর কোনো জায়গা প্রশ্ন থাকলে কারো বলেন আগে, ওটা আমি আনছি। না বাকিটা ঠিক আছে। 5/2 হলো কিভাবে স্যার সিপি? সিপি আমি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। সিবি এর মান কত 3/2 না? জি স্যার। এটা যদি এখানে বসাই দিই, এটা ওই পাশে চলে গেলে লসাগু করলে 5/2 না? জি লসাগু স্যার, করেন বুঝতে 2r প্লাস 3r ডিভাইড বাই 2, তাহলে কি 5r/2 না?
বুঝছেন? জি স্যার। ওকে, এখানে আমি যেটা বলছিলাম, আমরা কিছুক্ষণ আগে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ ইকুয়াল টু এম সিবি ডিটি আমরা বের করছি, আমরা জানি এটা হলো হিট ট্রান্সফারের ফর্মুলা ইকুয়াল টু ভলিউম যখন কনস্ট্যান্ট হবে ইন্টারনাল এনার্জির ফর্মুলা, এটা আমরা জানি। এখান থেকে আমি মূলত এই সিবি এর মানটা বের করছি। সিবি ইকুয়াল টু কত, তাহলে ডেল ইউ ইকুয়াল টু এম ডিটি না? এম এর মান যদি 1 হয় তাহলে আর কি থাকে, ডেল ইউ ইকুয়াল টু ডেল টি না? এটাকে আমি সিবি বলতেছি ভাই এখানে। যেহেতু ইন্টারনাল এনার্জিকে ডিফারেন্সিয়েশন করে ডেল ইউ বাই ডেল টি পাইছি, তাহলে তার পরিবর্তে আমরা কি দিতে পারি, সিবি দিতে পারি। ভাই আজকে আর কি কিছু করাবেন? হ্যাঁ করাবো তো ভাইয়া। এটা কি পারা যাবে? এটা যদি পারা যায়, এখন এখানে আমাদের পরিবর্তন কোন জায়গা হবে একটু দেখেন। পরিবর্তন হবে, আমরা কিছুক্ষণ আগে যেখানে করছিলাম, কি করছিলাম, মনোঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, ট্রাইঅ্যাটমিক গ্যাস। এখানে মনোঅ্যাটমিক গ্যাসে কি প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডম এনার্জি কত, হাফ কেটি। ডায়াটমিক গ্যাসে কি ডিগ্রি অফ ফ্রিডমের মান কত, 5। তাহলে এখানে কি হবে, 5 হবে না? 3 এর পরিবর্তে কি হবে, 5। আর কোনো জায়গায় পরিবর্তন হবে না। এখানে যদি 5 হয় এখানেও 5 হবে, এখানে যদি 5 হয় এখানেও 5 হবে। ওকে, বাকিগুলো সেম ফর্মুলা। বাকিগুলা মানে সিস্টেমে যা আসে, শুধু 3 এর জায়গায় 5 হবে আর 3 এর জায়গায় 7 হবে, সবগুলাই একই ভাইয়া। বাকি ক্যালকুলেশনে যা আসে তা। ভাই 7 না তো 6 না বললেন? 6 আর 7 আর কি, মানে আপনি এখানে তো যদিও আমাদের 4/3 প্রুফ করতে গেলে 6 লাগবে, 6 দিতে হবে আর কি। 3 এর জায়গায় 6 হবে, বাকি আর কোনো পরিবর্তন নাই। 4/3 যদি এটা পূরণ কত করতে বন্ধ বলে করছেন সেক্ষেত্রে স্যার? ভাই আমরা 6 নিব, আর যদি অন্য কোনো কিছু 7। আছে 7 নিবেন, আর কিছু করেন না। একটা আচ্ছা যদি 6 হয় আর একটা তো 7ই হবে। আচ্ছা করা যাবে ভাই বাকিটা? আবার একটু বলবেন? আমি বলছি এখানে আমাদের ডায়াটমিক হলে এখানে 5 হবে, মনোঅ্যাটমিক হলে 3 হবে, ট্রাইঅ্যাটমিক হলে 6 হবে, শুধু এই জায়গায়। এই জায়গায় যদি এখানে পরিবর্তন হয়, সব জায়গায় পরিবর্তন হবে, যেখানে 5 আছে সেখানে 6 হবে বা 3 হবে। এই মানে ক্যালকুলেশনটা চেঞ্জ হবে আর কি স্যার, আর সব ঠিক থাকবে, ক্যালকুলেশনটা সেম হবে, সিস্টেম সবকিছু একই। তো এখানে সিস্টেম মনোঅ্যাটমিক সব দিবেন, একই। এখানে ডায়াটমিক দিবেন। এখানে কি, যেখানে মনোঅ্যাটমিক সেখানে ডায়াটমিক, যেখানে মনোঅ্যাটমিক সেখানে ট্রাইঅ্যাটমিক, পারা যাবে না? জি স্যার, বুঝছেন ইনশাল্লাহ। ওকে, এখন 9 নাম্বারটা কি করানোর দরকার আছে? হ্যাঁ করাই দেন। চার্লস ল। ভাই টাইম যেহেতু আছে একটু করায় দেন ভাই, একটু ধরায় দিলে ভাই পরে করতে সুবিধা হয়। আচ্ছা, বলছি বয়েস ল এর মূল থিম হলো কনস্ট্যান্ট প্রেসারে, at constant temperature pressure inversely proportional to the volume। এখন আসলে আপনাকে কাইনেটিক থিওরি থেকে বয়েস ল, চার্লস ল আপনাকে প্রুভ করতে হবে। কোন থিওরি থেকে? কাইনেটিক থিওরি থেকে। এখন কাইনেটিক থিওরির আপনাকে নিয়মটা জানতে হবে। কাইনেটিক থিওরি যদি করতে যান আপনাকে বয়েস লটা জানতে হবে। বয়েস ল এর ফর্মুলা হলো 1/proportional to b, এটা হলো বয়েস ল। আর কি আরেকটা আছে চার্লস ল, এটার ফর্মুলা হলো b proportional to t। এখন এই দুইটা জিনিস আপনি যদি বয়েস ল, চার্লস ল না জানেন, আপনি কি ফর্মুলাটা করতে পারবেন? তাহলে আপনাকে আগে এই জিনিসটা জানতে হবে। তাহলে এখানে কি 3 proportional to 1/b, এটা হলো বয়েস ল। এখন বয়েস লতে কি কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, এখানে প্রেসার কনস্ট্যান্ট থাকে। এখন আমাকে মূলত এই বয়েস ল ইকুয়াল টু ভি প্রপোর্শনাল টু 1/বি কাইনেটিক থিওরি থেকে এটা প্রুভ করতে হবে। কিভাবে? আমরা জানি ভি ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার, এটা আমরা জানি। ওকে, কাইনেটিক থিওরি থেকে 1/3 m/বি সি স্কয়ার। ওকে, 1/b ইনটু 1/3 m/c স্কয়ার। ওকে, এখন যদি কোনো প্রসেসে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, এট কনস্ট্যান্ট টেম্পারেচারে আমরা একটা ফর্মুলা জানি না, হাফ m c স্কয়ার ইকুয়াল টু
3/2 kT এরকম একটা ফর্মুলা করছি না আমরা কাইনেটিক এনার্জির। হ্যাঁ জি। জি স্যার। যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে কাইনেটিক এনার্জি কি সি কনস্ট্যান্ট, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে সি কনস্ট্যান্ট হবে না? জি স্যার। ওকে, তাহলে এখানে কি এই প্রসেসে যেহেতু কি বয়েস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে কি সি কনস্ট্যান্ট, সুতরাং আমরা কি বলতে পারি না পি বি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই পুরো টার্ম যদি কনস্ট্যান্ট হয়, সি যদি কনস্ট্যান্ট হয় পুরো টার্ম কনস্ট্যান্ট। এই সিটা হলো কি কনস্ট্যান্ট, এটা হলো ভেলোসিটি। টি যদি কনস্ট্যান্ট হয় ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট মিন্স এই পুরো টার্মটা কনস্ট্যান্ট। তাহলে পি বি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার পি ইকুয়াল টু কি ভাই এম এমটা মানে কি মাস না? এমটা হলো মাস, মাস তো কনস্ট্যান্ট ও মাস তো কনস্ট্যান্ট। mn, মলিকিউল সংখ্যা সেম, প্রতিটা মলিকিউলের বড় সেম। ওকে, তাহলে পি ইকুয়াল টু কি কনস্ট্যান্ট বাই ভেলোসিটি, এই কনস্ট্যান্ট কে তুলে দিয়ে আমরা পি প্রপোর্শনাল টু 1/b লিখতে পারি না? লেখা যাবে? কনস্ট্যান্টটা উঠে যাবে। কনস্ট্যান্ট উঠে গিয়ে তো প্রপোর্শনালটা চলে আসে। জি স্যার। এটাকে বলা হয় মূলত বয়েস ল। এইভাবে বাকিগুলো করতে হবে ভাইয়া, ঠিক আছে? এটা কত মার্কের কোশ্চেন হবে স্যার? বাকিগুলো কোনগুলো স্যার? আপনাকে মূলত বয়েস ল, চার্লস ল, গসেস ল, এই তিনটা ল আপনাকে জানতে হবে। তিনটা ল যদি জানেন তাহলে বাকিটা ইজি। ভাই কি কি বলেন? বয়েলস ল, চার্লস ল, আর একটা দুইটাই তো। আর একটা ল আছে না? স্যার তিনটা ল একটু যদি লিখে দিতেন স্যার এখানে বোর্ডে তাহলে একটু ভালো হতো। বইতে তো দুইটা আছে ভাইয়া, বয়েস ল আর চার্লস ল। ভাই চার্লস লর পাশে এবারে যে গে ল, গে না ওটা তো আছে, ল, বয়েস ল, চার্লস ল, আর একটা আছে কি ভলিউম যদি কনস্ট্যান্ট হয়। ল তো তিনটা মনে হয়, এখানে দুইটা দিছে না? বই তো দুইটা দেওয়া, মানে চার্লস ল এর পাশে এবারে গে ল, সেস ঠিক আছে, ল। ল তিনটা, এটা আমার জানা মতে আর কি। একটা হলো কি প্রেসার প্রপোর্শনাল টু 1/b, হ্যাঁ ভাই। একটু দাঁড়ান একটু শেষ করে নিই এটা। আর একটা হলো যদি প্রেসার কনস্ট্যান্ট হয়, প্রেসার যদি কনস্ট্যান্ট হয় বি প্রপোর্শনাল টু টি। ওকে, আর একটা যদি হয় প্রেসার প্রপোর্শনাল টু টি, কিভাবে? এটা ভলিউম কনস্ট্যান্ট না, ভলিউম যদি কনস্ট্যান্ট হয় এই পি প্রপোর্শনাল টু টি, এইটা আসে নাই না এখানে? না ভাই এটা তো আছে মেবি, মেবি না এটা আছে। এখন এটাকে কি ল বলে এটা সেটা আছে, এখানে আছে ভাই বি প্রপোর্শনাল টু টি, আর হলো গিয়া পিবি কনস্ট্যান্ট। একটু দেখি এটা, এটা কি এখান থেকে নিয়ে আসা যায় কিনা, নাকি এখান থেকে আনা যায় না বিদায় লেখা নয়, সেটা হলো মেন বিষয় আর কি। ল তিনটা কিন্তু, একটা হলো বি প্রপোর্শনাল টু 1/b, বি প্রপোর্শনাল টু 1/t, পি প্রপোর্শনাল টু টি। তাহলে আমরা পিবি ইকুয়াল টু 1/3 এম সি স্কোয়ার। তাহলে এখানে এম যদি হয় পিবিএম প্রেসার না, প্রেসার যদি কনস্ট্যান্ট হয়, আচ্ছা এখান থেকে তো আমাদের আসতেই আসে পি প্রপোর্শনাল পিবি ইকুয়াল টু কি টি, অথবা এখানে এন কে টি আছে। যদি ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি প্রপোর্শনাল টু টি আসে না? এই ফর্মানে যেটা 2 নাম্বার আছে সেখানে যদি বি কনস্ট্যান্ট হয় পি প্রপোর্শনাল টু টি আসে, বাকিগুলো তো এই দুইটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা। এখন এটাকে লটাকে কি ল বলে সেটাই দেখতে হবে আর কি, কিন্তু ল তিনটা, দুইটা না তিনটা। ওই দুটা দিচ্ছে, দুটা করলে হবে না। এখানে বলছে গ্যাসেস ল, তাহলে গ্যাসেস ল বলতে গ্যাসেস লতে যা যা থাকে সবগুলা দিতে হবে না আপনার? কিন্তু 3 নাম্বার লটা এই 2 নাম্বারের সাথে সিমিলার, শুধু লাস্টে গিয়ে চেঞ্জ করতে হবে, যে ওটা নিশ্চিত থাকেন। একেবারে ভাই লাস্টে সেটি গিয়ে বি কনস্ট্যান্ট লিখে এটা লিখা যায়, এই জন্য এটা দেয় নাই যে এখানে। ভাই সেটা কি তিনটে দেওয়া আছে নাকি শুধু বইতে সমস্যা? শীটের দুইটা আছে, 3 নাম্বারটা লটাই তো আমার নাম বলে গেছে, এখানে দেওয়া নাই। ওইটা ভাই আপনি সলভ করে এমনি আমাদের দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবো, এখন দাঁড়ান না। গ্যাসেস ল না,
স্যার 13 নম্বরটা নাকি? Van der Waals law. আমি ভাই এটা আমি দেখে নিলাম, কিছু যদি ন থাকে আমি বলে দিব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত করি। ওইটা ভাই আপনি একটা আপ করে আমাদের গ্রুপে দিলে হবে বা এমনি জানাইলো। স্যার আগের দিন বলছিলেন স্যার ওই যে ওইটা যে হয়েছিল ওইটা একটু কারেকশন করে দিবেন বলছিলেন। ওইটা স্যার ভুলে গেছে, পরের ওইটা আমি ক্লাসে দিবে। ভুলে গেছি, আজকে দেখবো, আগামী ক্লাসে অবশ্যই করা দিবে।